আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আপনার চ্যানেলে আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। আজকে আমি বেশি কথা বলবো না। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন সরাসরি আমরা ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রফিকুল আলম। আমি আপনাদের মাঝে একটি ঘটনা তুলে ধরলাম। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটে গিয়েছে সেই ঘটনাটি আসলে অন্য কার সঙ্গে ঘটেছে কি না তা আমি বলতে পারি না। যাই হোক, এই ঘটনাটি লেখার সময় একটি গান আমার খুবই ভালোভাবে মনে পড়ে। সেই গানটি হলো যে, পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আসলে গানটির কথার সঙ্গে আমার এই ঘটনার অনেকটাই মিল আছে। যাই হোক, আপন মানুষ কতটা নিকৃষ্ট হলে আপন মানুষের সঙ্গে এরকম ঘটনা ঘটাতে পারে তা আসলে ঘটনাটি না শুনলে আপনারা কেউ বিশ্বাস করবেন না। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমি ঢাকায় থাকি। প্রতিদিন সকাল 8টায় অফিসে যাই। কতদিন 5টায় ছুটি, আবার কতদিন 7টায়, আবার এমন দিন যায় রাত 10টা পর্যন্ত থাকা লাগে। এরকম করতে করতে বেশ কিছুদিন চলে গেল। আমি প্রায় 2 বছরের মতো ঢাকায় আছি। এর ভিতরে একদিন বাড়িতে গিয়েছিলাম। আমি আর যখন ইনকাম বেশ ভালো, আমি বাড়িতে গেলে আমাকে সবাই মাথায় করে রাখে। কিন্তু সময়ের ব্যবধানে একদিন আমার চাকরিটা চলে যায়। আমি ঢাকায় আর কি করব, কোনো কাজও পাচ্ছি না, তাই ঢাকায় আর থাকতে চাইলাম না। আমি আমার গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পরের দিনে সকালবেলা আমি আমার গ্রামের দিকে রওনা দিলাম। সন্ধ্যার ভিতরে আমি আমার গ্রামে চলে গেলাম। গ্রামে যেয়ে প্রথমেই আমার ভাইয়ের সঙ্গে দেখা। আমার খুবই আদরের ছোট ভাই আমাকে অনেকটাই ভালোবাসতো। আমি ভাবতাম আমার আম্মা, সে আমার সৎ মা হলেও আমার যে ভাই সে আমার আপন রক্তের ভাই। আমি বাড়িতে চলে গেলাম। আমার আম্মা আমাকে দেখে কিছুটা অবাক হলো। আমাকে বলল, কি ব্যাপার, তুমি বাড়িতে চলে এলে যে? তোমার কি অফিস ছুটি দিয়েছে নাকি? আমি বললাম, না, আমার চাকরিটা চলে গিয়েছে, আমি আর ঢাকায় থাকবো না, এখন বাড়িতে থাকবো। আমার কথা শুনে কিছুটা অবাক হলো আমার ছোট ভাই আর আমার আম্মা। আমাকে আর কিছু বললো না, ওকে বললো তুমি ভেতরে যাও। আমি ঘরের ভিতরে গেলাম, যে ব্যাগটা রেখে গোসলটা সেরে নিলাম। গোসল করে খাবার দিলে আমি খাবার খেয়ে নিলাম। নিয়ে আমার ছোট ভাইকে বললাম, চল একটু ঘুরে আসি। আমার ছোট ভাই আমাকে বললো, এত রাত্রে যাওয়ার কোনো দরকার নেই, এখন তো প্রায় রাত 8টা বাজে। আমি বললাম, কেবল তো 8টা বাজে, খুব একটা রাত না, চলো একটু ঘুরে আসি। সে আমার সঙ্গে যেতে রাজি হয় না। আরেকটি কথা বলতে তো আমি ভুলে গিয়েছি, আমার ভাইয়ের নাম মামুন। মামুন পড়াশোনা করতো। আমি রাত্রে তাকে বললাম, সে আমার প্রশ্নে কোনো উত্তর দিল না, ওখান থেকে চলে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করলাম। নাস্তা করে আমার ভাইকে বললাম, চল এখন গ্রামটা ঘুরে দেখে আসি। আমার ছোট ভাই আমার প্রশ্নে কোনো উত্তর দিল না, এবারও ওখান থেকে চলে গেল। আমি একাই হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখি আমার ভাই আমার সামনে। আমি বললাম, কি রে ভাই, কই গেছিলি? চল একটু ঘুরে আসি, গ্রামের হাওয়া বাতাস একটু গায়ে লাগিয়ে নেই। আমার ভাই আমার সঙ্গে যে ব্যবহারটা করলো, এই ব্যবহারের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ভাই আমাকে বলল, আমার কি খাইয়ে দিয়ে কোনো কাজ নেই, তোমার সঙ্গে আমার ঘুরতে হবে, তুমি একাই যেত একাই যাও, আমাকে আর ডাকবে না। তাই বলে আমার ভাই ওখান থেকে চলে গেল। আমি আমার ভাইয়ের কথায় কিছুটা কষ্ট পেলেও আমি কাউকে কিছু বলিনি, কারণ আমার তো ছোট ভাই, খুবই আদরের ছোট ভাই। আমি ওখান থেকে চলে গেলাম, সোজা বাড়িতে যাই।
যে দেখি আমার ভাই এখনো বাড়িতে আসেনি। আমার আম্মাকে বললাম আমাকে এক গ্লাস পানি দেও। আমার আম্মা আমার প্রশ্নের কোনো উত্তর দেয় না। বিষয়টা আমার খুব একটা ভালো মনে হয় না, কারণ সবাই আমাকে এরকমভাবে এড়িয়ে চলতেছে, তার কারণ কি? বিষয়টা আমার জানার আগ্রহ জাগলো। আমি কাউকে আর কিছু বললাম না। আমি নিজেই যেয়ে পানি খেয়ে নিলাম, নিয়ে ঘরের ভিতরে চলে আসি। কিছুক্ষণ ঘুমিয়ে থাকি। এখন পর্যন্ত সকালে খাবারটাও খাইনি, শুধু নাস্তা করেছি। ভাত এখন পর্যন্ত খাইনি, প্রায় দুপুর পেরিয়ে গিয়েছে। আমাকে কেউ ডাকও দেয় না। আমি উঠে গোসলটা সেরে নিলাম। গোসল করে আমার আম্মাকে বললাম আমাকে কিছু খেতে দাও, প্রচণ্ড খিদে পেয়েছে। আমার আম্মা আমাকে বলল ওই রান্না করে রাখা আছে, ওখান থেকে নিয়ে খেয়ে নাও, যাও, আমাকে বিরক্ত করো না, আমার শরীরটা এমনিতেই ভালো নেই। আমি আর কিছু বললাম না। আমি নিজে যে খাবার নিয়ে খেয়ে ফেললাম। কিছুক্ষণ পরে আমার ছোট ভাই এলো। আমার ছোট ভাই আমার আম্মুকে বলল আমাকে কিছু খেতে দাও, প্রচণ্ড খিদে পেয়েছে। আমার ছোট ভাইকে আম্মু বলল তুই এখানে দাঁড়া, আমি খাবার নিয়ে আসতেছি। তাই বলে আমার আম্মু দিয়ে খাবার নিয়ে এসে দিল। আমি কিছুটা অবাক হলাম। আমার আম্মু বলে অসুস্থ, আমাকে খাবার দিল না, অথচ আমার ভাইকে দিল। আমারও ভাবতেছি এসব তো মনের ভিতরে হিংসা কাজ করতেছে। আমার এসব ভাবাটা আমার মোটে ঠিক হবে না। আমার ভাই খাবার খেয়ে নিয়ে বেরোতে লাগলো। আমি আমার ভাইকে ডাক দিলাম, বললাম চল একটু ঘুরে আসি বাজার থেকে। আমার ভাই আমাকে বলল তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু বারবার এসব কথাই বলো, এখান থেকে চলে যাও, আমার সামনে থেকে যাও। রীতিমতো আমাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। আমি এসব কথা বুঝতে পারি। এরকম করে মাঝখানে কেটে গেল। একদিন আমার ভাই কি যেন একটা নিয়ে এলো, নিয়ে এসে আমাকে খেতে দিল। আমি একটু অবাক হলাম, কারণ আমি এসেছি পর্যন্ত আমার ভাই ঠিক মতো আমার সঙ্গে কথাও বলেনি। এখন কি এমন এনেছে আমার জন্য? আমি এগিয়ে গেলাম, আমার ভাইকে বললাম কি হয়েছে, কি এনেছিস? আমার ভাই বলল এটা কি দেখো। প্যাকেটটি খুলে দেখি ওর ভিতরে কয়েকটা বিস্কিট রাখা। আমাকে বললো খেয়ে নাও। আমি বললাম পরে খেয়ে নেবো। আমাকে বললো না তুমি এক্ষুনি খেয়ে নাও, আমার সামনে খাবে। আমি খুব একটা অস্বাভাবিক মনে করলাম না, মনে করলাম হয়তো বা আমার ভাই দিচ্ছে, ভালো কিছুই হবে। আমি বিস্কুটটা খেয়ে নিলাম। বিস্কুটটা খাওয়ার কিছুক্ষণ পরে থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হতে লাগলো। আমার বমি বমি ভাব, কি করব বুঝতে পারি না, মাথাটা রীতিমতো চক্কর দিয়ে উঠতেছে। আমার ভাইকে বললাম আচ্ছা বিস্কিটের ভিতরে কি কিছু মিশানো ছিল? আমার ভাই আমার উপর রেগে গেল। আমার ভাই বলল আমি কি তোমাকে মারার জন্যে বিস্কুট দিব? আমি তোমাকে ভালোবেসে দিয়েছি, আর তুমি আমাকে এই কথা বললে, এই জন্য তোমাকে আমি কিছু দেই না। আমি আমার ভাইকে বললাম না, এসব ভেবে আমি কিছু বলিনি। বলেছি বিস্কুটটা কি খারাপ বা নষ্ট তো হতে পারে, কোন দোকান থেকে নিয়েছিস? আমার ভাই ওখানে আর কিছু বললো না, ওখান থেকে চলে গেল। আমি আমার ঘরে গেলাম, যে আমার কাছে কিছু ওষুধ ছিল, আমি ওষুধগুলো খেয়ে নিই, কারণ বমির ভাব আমার গাড়ির ভিতরে হয়েছিল, তার কারণে আমি ওষুধ নিয়েছিলাম। ওষুধটা খাওয়ার কিছুক্ষণ পরে কিছুটা কম। আমি একটু বাইরে বেড়াতে গেলাম। এই ভিতরে এসে দেখি আমার চিরুনিতে কিছু চুল গোতানো ছিল, সেই চুলগুলো নেই। আমার স্পষ্টভাবে মনে আছে আমার চিরুনিতে চুল বেজে আসলো, সে চুলটা আমি পাচ্ছি না। আমি মনে করেছি হয়তোবা পড়ে গিয়েছে। আবার ভাবি চিরুনি থেকে চুল পড়া কিছুটা অস্বাভাবিক না? এর ভিতরেই আমি একটি গেঞ্জি খুঁজি, তা আমি গেঞ্জিটা খুঁজে পাইলাম। আমি মনে করেছি হয়তোবা কোথাও পড়ে গিয়েছে। আমি খুব একটা অস্বাভাবিক মনে করলাম না, কিন্তু আমার অস্বাভাবিক মনে না করাটাই হয়তোবা আমার সব থেকে বড় ভুল। কিছুক্ষণ পরে থেকে আমার শরীরটা রীতিমতো খারাপ হতে লাগলো, মাথাটা চক্কর দিয়ে ওঠে, বমি বমি ভাব তো লেগে আছে। এর ভিতরেই মাগরিব আজান দিয়ে দিল। মাগরিব আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কে জানি বাইরে থেকে কান্না করতেছে। আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছি কেউ একজন কান্না করতেছে।
বিষয়টা কিছুটা অস্বাভাবিক না? বাইরে থেকে কেউ কান্না করতেছে, তাও মাগরিবের সময়। আমি জানালাটা খুললাম কিন্তু কাউকে দেখি না। আমি বাইরে চলে গেলাম, কে কান্না করতেছে দেখি তো। আশেপাশে কাউকে দেখি না। অনেক খোঁজাখুঁজি করার পরেও কাউরে আমার চোখে পড়ে না। আমি খুব একটা অস্বাভাবিক মনে করলাম না, কারণ প্রথমে একটু অস্বাভাবিক মনে করেছিলাম। এখন আর মনে করতেছি না। তার কারণ হলো যে আমি আর কান্নাটা শুনতে পারতেছি না। যাই হোক, এরকম করে প্রায় রাত 12টা বেজে গেল। 12টার পর থেকে আবার কে একজন কান্না করতেছে, রীতিমতো কান্না করে চলেছে। আমি কি করব বুঝতে পারি না। চতুর্দিকে খুঁজি কিন্তু কাউকে দেখি না। আমার কাছে তো তেমন কিছু নেই, আর কে কান্না করতেছে বিষয়টা আমার জানা খুবই আগ্রহ জাগলো। আমি খালি হাতে বেরিয়ে গেলাম ঘর থেকে। আমি যত দূরে যাচ্ছি তত যেন কান্নাটা আরো এগিয়ে যাচ্ছে। কান্নাটাকে আমি যেন ধরতে পারতেছি না। মনে হয় আমার সঙ্গে সঙ্গে কে একজন হেঁটে যাচ্ছে, কান্না করতেছে আর হেঁটে যাচ্ছে। আমি সামনে দিকে এগোতে লাগলাম। এবারও কাউকে দেখি না। অনেক দূর পর্যন্ত চলে গিয়েছি, কাউকে আমার চোখে পড়ে না। ওখান থেকে আমি চলে আসি, চলে এসে শুয়ে পড়ি। কেউ একজন আবার আমাকে ডাকতেছে, ভাঙা কণ্ঠে কেউ একজন আমাকে ডাকতেছে আমার নাম ধরে। আমি তো কাউকে দেখি না। কানে হাত লাগিয়ে রেখেছি, কান্নাটা জানে আমার কান পর্যন্ত না পৌঁছায়। এদিকে কান্নার শব্দ, অন্যদিকে কেউ একজন আমাকে ডাকতেছে। আমি চিৎকার করতেছি কিন্তু আমার চিৎকার কেউ শুনতে পায় না। আমি কি করব বুঝতে পারি না। এরকম করতে করতে ফজরের আজান দিয়ে দিল। ফজরের আজান দেওয়ার পরে থেকেই আর সেই কান্নার আওয়াজ আমার কানে আসে না। ফজর পরে আমার চোখে ঘুম যেন বাসা বাঁধলো। আমি সকাল হতে না হতেই আমার আম্মু চিৎকার করে আমাকে ডাকতে লাগলো। আমি ঘুম থেকে উঠে পড়লাম। আমার আম্মুকে বললাম কি হয়েছে। আমার আম্মু যে ব্যবহারটা আমার সঙ্গে করলো, এই ব্যবহারটার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। আমার আম্মু আমাকে বলতেছে, কতদিন আর বসিয়ে বসিয়ে খাবি, এখন তো কাজকর্ম কিছু কর, নাইলে ঘর থেকে বেরিয়ে যা। আমাকে খুবই অখাদ্য কুখাদ্য ভাষায় গালাগালি করলো। আমি চোখে যেন আর পানি ধরে রাখতে পারি না। আমি ওখান থেকে দৌড়ে চলে গেলাম। প্রায় সন্ধ্যা পর্যন্ত আমি আর আমার বাড়িতে আসি না। সন্ধ্যার পরে আমি বাড়িতে আসি। বাড়িতে ঢুকেই আমার সামনে পড়ে আমার আম্মা। এবারও আমাকে ছাড়লো না, আমাকে খুবই খারাপ ভাষায় গালাগালি করতে লাগলো। আমি রাগ সহ্য করতে না পেরে ঘরে যেয়ে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে আমি আবার ঢাকায় ব্যাক করি। ঢাকায় আসার পরে আমি ছোটোখাটো একটি চাকরি পেয়ে যাই। চাকরিতে জয়েন করি। প্রথম দিন চাকরি করে আস্তে আস্তে প্রায় রাত 9টা বেজে গেল। বাসার সামনে একটি হোটেল আছে। আমি হোটেলে রাতের খাবারটা খেয়ে নিই। রাতের খাবারটা খেয়ে আমি ঘরে চলে যাই। ঘরে যেয়ে শুয়ে পড়েছি। আমার চোখটা লেগে গেছে। এর ভিতরে কেউ একজন কান্না করতেছে, আবারও সেই পুরনো কণ্ঠে। কণ্ঠটা তো আমার চেনা, কারণ আমার বাড়িতে ওই কণ্ঠ দিয়েই কেউ একজন কান্না করেছিল। বিষয়টা আমার খুবই অস্বাভাবিক লাগলো, কারণ ওটা ছিল আমার গ্রামের বাড়ি। সেখানে কান্না করাটা স্বাভাবিক, কিন্তু এখানেও কান্না করছে, যে বিষয়টা একটু অস্বাভাবিক না? আমি চতুর্দিকে খুঁজে দেখি কিন্তু কাউকে আমার চোখে পড়ে না। বিষয়টা আমার খুব একটা ভালো লাগলো না। কিছুক্ষণ পরে কেউ একজন আমাকে ডাকতে লাগলো। আমি চতুর্দিকে খুঁজে কিন্তু কাউকে দেখি না। কি করব বুঝতেও পারি না। কোনো মতে রাতটা পেরিয়ে গেল। পরের দিন সকালবেলা আমি একটি হুজুরের কাছে যাই। হুজুর আমাকে দেখে বলল, তুমি আমার কাছে এসো। আমি কিন্তু হুজুরকে কিছুই বলিনি। আমি হুজুরের কাছে চলে গেলাম। হুজুর আমাকে বলল, তুমি যে অবস্থায় আছো ঠিক এই অবস্থায় থাকবে,
কোনো কিছুই করবে না। ঠিক রাত 9টার দিকে তুমি এই মসজিদের সামনে আসবে। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। আমি আর দেরি করলাম না, আমি ওখান থেকে চলে গেলাম আমার চাকরিতে। ঠিক 8টার দিকে আমি বসকে বলে ছুটি নিয়ে চলে আসি সেই মসজিদের সামনে। ঠিক 9টা বাজে সেই সময়ে মসজিদ থেকে নামাজ শেষ করে হুজুর বাইরে বেরোয় আমাকে দেখে হুজুর আমাকে নিয়ে গেল তার ঘরে। হুজুর আমাকে বলল, তোমার কি সমস্যা আমি ওটা জানি, শুধু জানি যে তাই না, তোমাকে কে এসব করেছে আমি এটাও জানি। এর থেকে বের হওয়ার উপায় তোমাকে আমি বলে দিতে। আমি হুজুরকে বললাম, আচ্ছা ঠিক আছে বলুন। হুজুর আমাকে বলল, তুমি আমার সঙ্গে আধা ঘন্টা পরে দেখা করবে। আমি এই আধা ঘন্টায় বিস্তারিত সব কিছু দেখব। তোমার কি সমস্যা, কি ঘটেছে তোমার সঙ্গে, সব কিছু দেখে আমি তোমাকে আধা ঘন্টা পরে জানাবো। তুমি আধা ঘন্টা পরে আমার সঙ্গে দেখা করবে ঠিক এই জায়গায়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি আর কোথাও গেলাম না, আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। হুজুর ভেতর থেকে আধা ঘন্টা পরে বেরিয়ে এলো, এসে আমাকে বলল, তুমি কোথাও যাওনি? আমি বললাম না। হুজুর আমাকে বলল, তুমি ভেতরে এসো। আমি ঘরের ভেতরে যেয়ে বসলাম। হুজুর যে কথাটা বলল এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হুজুর আমাকে বলল, তোমাকে কালো জাদু করা হয়েছে। বিষয়টা শুনে তো আমি অবাক, আমাকে কে বা কালো জাদু করবে? আমি ঢাকা থেকে রীতিমতো কয়েকদিন আগে বাড়িতে গিয়েছি। বাড়িতে যাওয়ার পরে আমার সঙ্গে কারো তো কোনো ঝামেলা হয়নি, বা আগে থেকে আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। তবে আমাকে কে বা কালো জাদু করলো, বিষয়টা একটু অবাক। হুজুর আমাকে বলল, অবাক হয়ে কোনো লাভ নেই, তোমাকে কালো জাদু অন্য কোনো মানুষ করেনি, তোমাকে কালো জাদু করেছে তোমার ভাই আর তোমার মা। আমি বিষয়টা শুনে যেন আকাশ থেকে বললাম, আমার আম্মা আর আমার ভাই আমাকে কালো জাদু করেছে? আমি প্রথমে বিশ্বাস করতে পারলাম না। হুজুর আমাকে বলল, তুমি বিশ্বাস করবে না জানি, তুমি এখান থেকে তোমার বাড়িতে যাবে, যে তোমার বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুরনো বট গাছ আছে। ওই বট গাছের পাশেই একটি ভাঙা কুঁড়ে ঘর আছে। সেই ঘরে একটি তান্ত্রিক বাস করে। সেই তান্ত্রিককে তুমি জিজ্ঞেস করবে, তোমার নাম ধরে বলবে, তাকে কি আপনি কোনো কালো জাদু করেছিলেন? প্রথমে যদি না স্বীকার করে তাহলে একটু জাপটে ধরলেই অবশ্যই সে স্বীকার করবে। আমি হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে গেলাম, আর দেরি করলাম না, সরাসরি চলে গেলাম আমার গ্রামে। গ্রামে যেয়ে আমার গ্রামে কিছু মাতা মুরব্বিদেরকে নিয়ে আমি সেই তান্ত্রিকের কাছে চলে যাই। তান্ত্রিকের কাছে চলে গেলাম, তান্ত্রিককে আমি সব ঘটনা খুলে বললাম। তান্ত্রিক প্রথমে স্বীকার খেলো না, পরবর্তীতে যখন আমার এলাকার লোকজন চাপ দিল তখন সে স্বীকার করলো, বললে, হ্যাঁ আপনার মা এবং আপনার ভাই আমাকে আপনাকে কালো জাদু করতে বলেছিল। আমি তান্ত্রিককে বললাম, আমার কালো জাদুটা এক্ষুনি উঠিয়ে নাও, নাহলে কিন্তু আমার খবর আছে। তান্ত্রিক কিছু আর বলল না। তান্ত্রিক আমাকে বলল, আমি কালো জাদু উঠিয়ে নিব, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? তান্ত্রিক বলল, আমাকে 5,000 টাকা দিতে হবে, আমি তোমার কালো জাদুটা উঠিয়ে নিব। আমি তান্ত্রিককে টাকা দিলাম। তান্ত্রিক আমাকে নিয়ে তার বাড়ির পাশে একটি খুবই পুরনো পুকুর আছে, সেই পুকুরের ভিতর নামলো। নামে হাঁটু পানিতে নামলো, নামে সেখান থেকে একটি পুতুল উদ্ধার করলো। পুতুলটি উপরে উঠিয়ে নিল। আর শরীরে দেখলাম শুধু সুই আর সুই, আর আমার সেই পুরনো গেঞ্জির টুকরোটা। শুধু তাই না, আমার চুলটাও ছিল সেই পুতুলের শরীরে। আমি বিষয়টা দেখে যেন আমার চোখকেও বিশ্বাস করতে পারলাম না। নিজের চোখে প্রথমবার কালো জাদু করা দেখলাম। করা না, কালো জাদুটা নষ্ট করা দেখলাম। আমি কি করব বুঝতে পারি না। ওখান থেকে চলে এলাম আমার বাড়িতে। আমার
ভাই এবং আমার আম্মুকে ডাক দিলাম। ডাক দিয়ে তাদেরকে বললাম, তোমরা এই কাজটা আমার সঙ্গে করতে পারলে? এত নিকৃষ্ট একটা কাজ আমার সঙ্গে কেন করলে? আমি জানি না তোমাদের সঙ্গে আমার কী শত্রুতা। আমি তোমাদেরকে তো কোনো দিন পর ভাবিনি। আর আমার আপন ভাই, তুই কিভাবে আমার সঙ্গে এরকম কাজ করতে পারলি? তারা কোনো কথা বলে না। আমি এসব কথা বলে ওখান থেকে চলে গেলাম ঢাকায়। যে বেশ কিছু বছর কেটে গেল, আমার আর কোনো সমস্যা হলো না। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। জানি না সুমন ভাই ঘটনাটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাইলে আমাকে একবার প্লিজ জানিয়ে দিবেন ঘটনাটি আমার ভালো লেগেছে। এরকমভাবে ছোট্ট করে একটি ঘটনা আপনাদের কাছে আমি বললাম। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে বা আমার লেখায় কোনো যদি ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই সুমন ভাই দয়া করে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, ভাইয়ের ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, মনটাও খুব একটা ভালো না, যার কারণে আমার কথায় বা শব্দে যদি ভুল হয় তাইলে অবশ্যই সবাই ক্ষমা করবেন। আমার শরীরটা ভালো না থাকার কারণে আমি গতকাল আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি। আমি কথা বাড়াচ্ছি না। যদি এরকম কোনো ঘটনা আপনাদের সঙ্গে ঘটে যায় বা আপনাদের কাছে থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0196213560 আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com। আমাদের কাছে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমেলে। আমি আর কথা বাড়াচ্ছি না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? ওর শরীরে ভূত, তুমি ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।